আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এই টপিকের আজকের ক্লাসে আমরা আরো কিছু লেনদেন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। বক্সের উপরে প্রথমে আমরা এখানে একটি লেনদেন দেখতে পাচ্ছি, আর লেনদেনে বলা হয়েছে নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। প্রথমেই বক্সের নিচে আমরা এই লেনদেনটা জাবেদা করেছি। এই লেনদেনটি জাবেদা করার আগে প্রথমেই একটি ব্যাপার আপনাদের বলে নেই। ধরুন আপনার কাছে 1000 টাকা আছে, এখন আপনি ঘুরতে যেতে চান, কিন্তু এই 1000 টাকা আপনার জন্য যথেষ্ট না। আপনি কি করলেন? আপনার বন্ধুর কাছ থেকে 500 টাকা হাওলাত নিলেন এবং ঘুরতে গেলেন। তাহলে বলেন তো, আপনি ঘুরতে যাওয়ার সময় মোট কত টাকা নিয়ে গেলেন? আপনার কাছে ছিল 1000 এবং 500 টাকা আপনি ঋণ নিয়েছেন, মোট 1500 টাকা নিয়ে আপনি ঘুরতে গিয়েছেন। এইখানেও এই কনসেপ্টে কাজে দিবে। আপনার কাছে নগদ 1 লক্ষ টাকা ছিল এবং সাথে আপনি 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন। তাহলে মোট কত নগদ টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করলেন? আপনার কাছে 1 লক্ষ এবং 50,000 টাকা ঋণ, মোট 1.5 লক্ষ টাকা নগদ নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করলেন। এখন জাবেদা করতে গেলে প্রথমে কি চিন্তা করতে হয়? নগদ টাকা আসছে নাকি চলে গেছে? এখানে যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন, সুতরাং নগদ টাকা এসেছে, এই জন্য নগদান হিসাব ডেবিট। এখন নগদ কত টাকা এসেছে? 1 লক্ষ? একদমই না। 1 লক্ষ টাকা আপনার কাছে আগে থেকেই ছিল, আরো 50,000 টাকা ঋণ নিয়েছেন, মোট 1.5 লক্ষ টাকা। এই জন্য নগদান হিসাব বরাবর 1.5 লক্ষ টাকা। এরপর আপনি ঋণ নিয়েছেন, তাই না? ব্যবসার জন্য একটি দায় সৃষ্টি হয়েছে, মানে দায় বৃদ্ধি পেয়েছে, সুতরাং দায়টা কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। ঋণ হিসাব ক্রেডিট। এখন এই যে নগদ টাকা ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট। এখন কত টাকা ঋণ নিয়েছেন? 50,000 টাকা। এবং আমরা জানি ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল সবসময় সমান হয়। ডেবিট দিকে কত টাকা? 1.5 লক্ষ টাকা, আর ক্রেডিট দিকে ঋণ 50,000 টাকা, মানে মূলধনের পরিমাণ 1 লক্ষ টাকা। আশা করি জাবেদাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন জাবেদাতে কয়টি হিসাব? 3টি হিসাব রয়েছে, সুতরাং আমাদের এই ছকের মধ্যে 3টি ঘরে কাজ করতে হবে। প্রথমে নগদান হিসাব। নগদের জন্য তো আমরা ঘর অলওয়েজ করি, এখন নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা কি করেছি? নগদের ঘরে যোগ করেছি। তারপরে আমাদের জাবেদার মধ্যে কি রয়েছে? ঋণ হিসাব। এখন ঋণ একটি কি? ঋণ হচ্ছে একটি দায়। দায়ের জন্য কি করতে হবে? একটি ঘর করতে হবে, কারণ দায়ের তো নিজের একটা এরিয়া আছে, তাই না? ওই যে এল মানে লাইবিলিটিস, এবং লাইবিলিটিস এর বাংলা হচ্ছে দায়। যেহেতু দায়ের নিজের একটা এরিয়া আছে, সুতরাং দায়ের জন্য একটি ঘর করতে হবে। এই জন্য আমরা ঋণের জন্য একটি ঘর করলাম। এবং কত টাকা ঋণ বৃদ্ধি পেয়েছে? 50,000 টাকা। আমরা এটি লিখলাম। এরপরে মূলধনের পরিমাণ 1 লক্ষ টাকা, আমরা এটিও লিখলাম। জাবেদার মধ্যে 3টি হিসাব ছিল, আমরা 3টি ঘরে কাজ করলাম। জাবেদার কাজ ছকের মধ্যে কমপ্লিট। এরপর আমরা ক্লোজ করলাম এবং ক্লোজ করার পরে যোগ বিয়োগ করলাম। এইখানে গুরুত্বপূর্ণ ব্যাপার এইটাই যে নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা ঋণ নিয়ে, মানে নগদ মোট 1.5 লক্ষ টাকা এসেছে। স্টুডেন্টরা ভুল করে এই জায়গাতেই যে নগদ 1 লক্ষ টাকা লিখে নগদ যে 1.5 লক্ষ টাকা এসেছে, এই ব্যাপারটা তারা খেয়াল করে না। আশা করি আগামীতে আপনারা এই ব্যাপারটা সহজেই ইন্ডিকেট করতে পারবেন। এরপর আমরা এখানে আমাদের 2 নম্বর লেনদেন নিয়ে আলোচনা করেছি। আমাদের 2 নম্বর লেনদেনটা একটু ইউনিক। লেনদেনটা কি? বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে। এখন একটি কোম্পানি কেন বিনামূল্যে পণ্য বিতরণ করে? নিশ্চয়ই প্রচারের উদ্দেশ্যে, মানে এটা এক ধরনের বিজ্ঞাপন। সুতরাং আমরা যখন এটা জাবেদা দিব, তখন জাবেদাটা কেমন হবে? যেহেতু এই যে পণ্য বিতরণ, এটা কেন করা হয়েছে? বিজ্ঞাপনের উদ্দেশ্যে, আর বিজ্ঞাপন একটি খরচ, সুতরাং বিজ্ঞাপন হিসাব ডেবিট। এখন এই লেনদেনের মাধ্যমে তো নগদ টাকা চলে যায় নাই, তাই না? পণ্য চলে গেছে। যদি এমন বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়, তাহলে আমাদেরকে ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। সাধারণত পণ্য বিক্রয় করলে পণ্যটা চলে যায়, তাই না? তখন আমরা লিখি বিক্রয় হিসাব ক্রেডিট। এইখানেও কিন্তু পণ্য চলে গেছে, কিন্তু আমরা কিন্তু বিক্রয় করি নাই, সুতরাং আমরা বিক্রয় হিসাব তো লিখতে পারবো না। কিন্তু আমাদের পণ্য কমে গেছে, যখন আমাদের পণ্য বৃদ্ধি পেত, তখন আমরা লিখতাম ক্রয় হিসাব ডেবিট। এখন যেহেতু আমাদের পণ্য হ্রাস পেয়েছে, সুতরাং আমরা লিখব ক্রয় হিসাব ক্রেডিট। এই ব্যাপারটা মনে রাখবেন। যদি বিক্রয় ছাড়া অন্য কোনো কারণে পণ্যটা কমে যায়, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। যেমন ধরেন কিছু পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, ওই ক্ষেত্রেও ক্রয় হিসাব ক্রেডিট। আবার ধরেন মালিক পণ্য উত্তোলন করে নিয়ে গেছে, এই ক্ষেত্রেও ক্রয় হিসাব ক্রেডিট। এই যে বিনামূল্যে পণ্য বিতরণ, আগুনে পণ্য নষ্ট হয়েছে, অথবা মালিক পণ্য নিয়ে গেছে, 3 ক্ষেত্রেই কিন্তু পণ্যের পরিমাণটা হ্রাস পেয়েছে, এবং এই ক্ষেত্রে জাবেদাতে কি হবে? ক্রয় হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছেন। এখন বিজ্ঞাপন একটি কি? খরচ, এবং ক্রয় হিসাব যখন ডেবিট দিকে থাকতো, তখন এটা খরচ হিসাবে কাজ করত। কিন্তু ক্রয় হিসাব যখন ক্রেডিট দিকে চলে আসবে, তখনও কি এটি খরচ হিসাবে দেখাতে হবে? একদমই না। তখন এই খরচটা হ্রাস পাবে। ক্রয় হিসাব যখন ডেবিট দিকে, তখন এটা একটা খরচ, কিন্তু ক্রয় হিসাব যখন ক্রেডিট দিকে চলে আসবে, তখন খরচ হ্রাস পেয়েছে, মানে এটা তখন আয়ের মতো করে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই লেনদেনটার হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়বে? প্রথমে বিজ্ঞাপন হিসাবের কাজ। বিজ্ঞাপন একটি কি? খরচ। খরচ হলে কি করতে হয়? মূলধন থেকে মাইনাস করতে হয়। দেখুন আমরা মূলধন থেকে 2000 টাকা মাইনাস করে দিয়েছি।
এরপরে ক্রয় হিসাব ক্রেডিট, এটা কিসের মতো কাজ করবে? আয়ের মতো কাজ করবে। আর আয় হলে কি করতে হয়? মূলধনের সাথে যোগ করতে হয়। দেখুন আমরা মূলধনের সাথে যোগ করে দিয়েছি। মাঝে মাঝে এমনটা হয় দুটি হিসাবের কাজ একটি ঘরে হয়ে থাকে। সাধারণত এই টাইপের লেনদেনগুলো, যেমন বিনামূল্যে পণ্য বিতরণ, অথবা আগুনে পণ্য বিনষ্ট হয়েছে, অথবা মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই তিনটি লেনদেনের কাজ এই মূলধনের সাথেই হয়ে থাকে। একবার যোগ, একবার বিয়োগ। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা বক্সের মধ্যে টাকার পরিমাণটা বসালাম, তারপরে যোগ বিয়োগ করলাম। এরপর আমরা এখানে আমাদের 3 নম্বর লেনদেন নিয়ে আলোচনা করেছি। আমাদের 3 নম্বর লেনদেনটা কি? বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে। প্রথমেই বক্সের নিচে আমরা জাবেদা দেখিয়েছি। জাবেদাটা কি হবে? নিশ্চয়ই আপনাদের মনে আছে। পণ্য নগদে বিক্রয় করুক আর বাকিতে বিক্রয় করুক, পণ্য বিক্রয় করলেই বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা লিখেছি। এখন একটি কি দরকার? ডেবিট দরকার। বাকিতে বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের সম্পর্ক। সুতরাং দেনাদার হিসাব ডেবিট। এখন দেনাদার একটি কি? সম্পদ। কিভাবে সম্পদ? দেনাদার হচ্ছে একজন ব্যক্তি যার কাছে আমরা টাকা পাই, মানে আগামীতে টাকা পাবো, সুতরাং আগামীতে কাজে দিবে। আর আগামীতে কাজে দিবে এমন সবকিছুকে কি বলে? সম্পদ বলে। আর বিক্রয় একটি কি? আয়। নিশ্চয়ই আপনাদের মনে আছে। এরপর এই লেনদেনটা আমরা ছকের মধ্যে কি কাজ হবে? প্রথমত দেনাদার হিসাব। দেনাদার একটি কি? সম্পদ। যেহেতু একটি নতুন সম্পদ এসেছে, সুতরাং আমরা সম্পদের জন্য একটি ঘর করেছি। কারণ সম্পদের তো নিজের একটি এলাকা আছে, তাই না? সুতরাং সম্পদের জন্য একটি ঘর করতে হবে। আমরা দেনাদারের জন্য একটি ঘর করলাম। এইখানে দেনাদারের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা প্লাস ফিগার লিখলাম। এরপরে বিক্রয় হিসাব। বিক্রয় একটি কি? আয়। আর আয় হলে কি করতে হয়? মূলধনের সাথে যোগ করতে হয়। আমরা এখানে মূলধনের সাথে যোগ করে দেখিয়েছি। এরপর আমরা এখানে যোগ বিয়োগ করেছি। আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। এই যে এই টপিকটা নিয়ে আমাদের 3টি ক্লাস হলো। এই 3টি ক্লাসে যেসব লেনদেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং যেসব কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যদি এই কনসেপ্টগুলো আপনারা মনে রাখতে পারেন, তাহলে এই টপিকটা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। এবং যে কোনো লেনদেনেরই হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়বে তা আপনারা সহজেই দেখাতে পারবেন। আমরা আমাদের আগামী ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। Till then, take care. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.